এবার আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। না আমি তোমাকে মারব, আর না নিজেকে। মরবে তো সেই তৃতীয় ব্যক্তি। না থাকবে বাঁশ, আর না বানানো হবে বাঁশি। বেঁচে থাকবে আমার ভালোবাসা। কি হাঁটছে, একেবারে সেরা। নিজের চোখ আর স্বভাব নিজের কন্ট্রোলে রাখুন, নাহলে কোনোদিন এই ওড়না দিয়েই না গলায় ফাঁস লাগিয়ে দেব। জামাই বাবু, মরার জন্য তো এমনিতেই তৈরি আছি আমি, আর এমনি তো বেঁচে আছি কোথায়? কিছু একটা হয় ভেতরে। আরে আমার কথাটা শোনো, তুমি বাইরে প্রেমিক খোঁজা বন্ধ করে দাও। আরে আমি তো আছি, আমি সামলে নেব তোমাকে, ঠিক সেভাবেই যেভাবে গত 3 বছর ধরে তোমার দিদিকে সামলাচ্ছি। কোথায় গেছিলি? কোনো লজ্জা নেই না? আমি কিন্তু সব জানতে পারি। নিজেকে সামলা। বাবার যেটুকু সম্মান বেঁচে আছে সেটার কথা ভাবলি না? তুই কারোর কথা ভাবিস না না? এই কথাটা নিজের স্বামীকে বোঝাও। নির্লজ্জের মতো শ্বশুর বাড়ি এসে পড়ে আছে। ও যদি ওর স্বভাব না ঠিক করে তাহলে কি হবে বলো তো? আমার যে প্রেমিক আছে না এই শহরে, সে কিন্তু খুব রকচটা। আর যদি আমি ওর বুকে 6টা গুলি না করতে পারি তাহলে ওদের মধ্যে কেউ না কেউ করেই দেবে, আর বিধবা হবে তুমি। চুপ কর। আমাকে বিধবা করবি? হ্যাঁ, আমাকে তুই বিধবা করবি? নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করো। রোজের এই অশান্তি আমার একটুও ভালো লাগছে না। তুমি জানো তোর মেজাজটা কেমন। আমার থাপ্পড়টা তোর হজম হয়েই যাবে, কিন্তু তোমার এই রোজকারের অসভ্যতা ও কিন্তু একদম সহ্য করবে না। ঠিক আছে ঠিক আছে, এখন না মুড খারাপ করো না, শুয়ে পড়ো। আর এমনি তো তোমার এই বাড়িতে না আমার দম বন্ধ হয়ে আসে। নিজের অংশটা বিক্রি করো আর বেরো এখান থেকে। শুধু তোমার জন্য নিজের অসম্মান সহ্য করি আমি। তাই? তোমার অসম্মান? হ্যাঁ। খুব মিথ্যে কথা। তোমার নজর তো সবসময় গুঞ্জনের দিকে। যেদিনই তুমি সুযোগ পাবে তুমি ওকে ছাড়বে না। তোমার স্বভাব না আমি খুব ভালো করে জানি। খুব ভালো। এখন এসব ফালতু কথা ছাড়ো, নিজের অংশটা বিক্রি করো আর বেরো। আর এমনিতেও না আমার কোনো ইচ্ছে নেই এই বাড়িতে থাকার। আমি শুধু আমার ভাগটুকুই চাই না, আমার বোনের ভাগটাও চাই। সারা দিন তো শুধু আমি ওর কথাই চিন্তা করছি। খুব চালাক দিদি তো তুমি। জামাইবাবুও তো ঠিক একই রকম। আচ্ছা, কোন উপায় পেলে নাকি? এক না একদিন তো হয়েই যাবে।
রঞ্জিত, চলো না কোর্ট ম্যারেজ করে নি। আমরা রেন্ট নিয়ে থেকে যাব। আমি না আমার এই দিদি আর জামাইবাবুকে আর সহ্য করতে পারছি না। আর যদি আমি তাড়াতাড়ি ওই বাড়ি থেকে না বেরোতে পারি তাহলে আমার হাতে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। কি হয়েছে আমাকে বল, আমি আছি তো, সব ঠিক করে দেবো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে যেটা বলছি তুমি শুধু কোর্ট ম্যারেজের জন্য তৈরি হয়ে যাও, বাকি যা হবে না আমি সামলে নেব। কি সামলে নেবে আমাকেও তো বলো। আমি ভাবছি যে আমার ভাগের অংশটা আমি বিক্রি করে দেব, আর তারপর নিজেদের একটা বাড়ি কিনবো যেখানে তুমি আর আমি একসাথে থাকবো কোর্ট ম্যারেজের পরে। দেখো, আগে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হোক, তারপর করে নেবো আমরা বিয়ে। আর এমনিতেও এই রেজিস্ট্রি করে বিয়ে কোনো বিয়ে হলো? আমরা অনেক জাঁকজমক করে বিয়ে করব, পুরো শহর দেখবে তোমার আর আমার বিয়ে। হয়ে গেছে বলা, এবার আমার কথা শোনো। আমি তোমাকে 15 দিন সময় দিলাম। যদি তুমি নিজেকে কোর্ট ম্যারেজের জন্য তৈরি করতে পারো তাহলেই আমার সাথে দেখা করো, না হলে করো না। পনেরো দিন তো আছে আমাদের কাছে, আমি কোনো না কোনো রাস্তা বার করব, বাড়ির লোকের সাথে কথা বলবো, তারপর করে নেবো বিয়ে। আজকের দিনটা খারাপ করো না প্লিজ। ঠিক আছে, চলো ঘুরে আসি। রঞ্জিত, আমরা আবার 15 দিন পরই দেখা করব। এমনিতেও তো তুমি 2 সপ্তাহ পরে এলে, আবার বলছো 2 সপ্তাহ পরে। এতটা কষ্ট দিও না প্লিজ আমায়, প্লিজ চলো না কোথাও যাই একটা। আমি বললাম তো তোমাকে, এখন নিজের বাড়ি ফিরে গিয়ে মা বাবাকে বলো যে আমাদের সম্পর্ক রয়েছে আর আমরা বিয়ে করতে চাই, বুঝেছো? কি তখন থেকে বিয়ে 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 করছো? হ্যাঁ, বিয়ের থেকে কি আলাদা হবে? আজ 3 বছর ধরে একসাথে আছি, সবকিছু করেছি আমরা। তুমি থাকতে আমি কারোর দিকে তাকিয়েছি? তাকাইনি তো। আর তুমি আমাকে একটু ভরসা করো না রে বাবা। চলো চলো না গেস্ট হাউস যাই প্লিজ। তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? কানে কথা ঢুকছে না, তাই না? কি তখন থেকে বিয়ে 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 করছো? হ্যাঁ, বিয়ের থেকে কি আলাদা হবে? আছি 3 বছর ধরে একসাথে আছি, সবকিছু করেছি আমরা। তুমি থাকতে আমি কারোর দিকে তাকিয়েছি? তাকাইনি তো। আর তুমি আমাকে একটু ভরসা করো না রে বাবা। চলো চলো না গেস্ট হাউস যাই প্লিজ। হ্যাঁ গুঞ্জন, বলো। সুদর্শন বাবু, আমি বলছিলাম যে কালকে আপনি আসতে পারবেন? কাল? না, আমি ভাবছিলাম যদি আপনি দাম কত হবে যদি একটা আন্দাজ দিতেন, আমি পরের প্ল্যানগুলো করতে পারতাম। আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ঠিক আছে, কাল তাহলে আমি আসছি। থ্যাংক ইউ। আপনার জন্যই ওয়েট করছিলাম। আপনার বাড়ি খুব সুন্দর। থ্যাংক ইউ। এটা বিক্রি করলে কিন্তু এরকম বাড়ি আর আপনি পাবেন না। আর যদি পানও, আপনি হয়তো সেই দামে পাবেন না যেই দামে আমি আপনার থেকে কিনছি। আপনি ভেতরে কেউ দেখবেন নাকি বাইরে থেকেই
এই কলোনির সব বাড়ি দেখেছি আমি। তবু আপনি যখন বলছেন একবার যাই, তবে আপনার বাড়ি কিন্তু আমি আগে থেকেই চিনি। বেশি ভাববেন না, চলুন ভেতরে যাই। হ্যাঁ, আমি যেমনটা আপনাকে বলেছিলাম, এই যে দেখুন, এটা দোতলা বাড়ি। ফার্স্ট ফ্লোরে আপনি দুটো ঘর পেয়ে যাবেন। আর শালি একটা- সাহিবা, এ আবার কাকে নিয়ে এলে? হ্যাঁ, নতুন কেউ নাকি? দিদি, দিদি, কোথায় আছো? কি হয়েছে? নিজের স্বামীকে বলে দাও যেন সে নিজের মুখটা সামলে রাখে। এই লোকটার মুখ না আগের থেকে এখন অনেক বেশি চলছে কিন্তু। শুনেছি আমি। কি ভুল বলেছে? হ্যাঁ, আর উনি কে? যাকে খুশি বাড়িতে নিয়ে আসবি? গুঞ্জন, এই বাড়িটা শুধু তোর একার নয়, আমারও। জানি আমি, আর সেই জন্যই আমি আমার অংশটা বিক্রি করছি। উনি একজন বিল্ডার, সুদর্শন, এই বাড়িটা দেখতে এসেছেন। আপনি আসুন, এখান থেকে সিঁড়িগুলো উঠে গেছে। একতলা যেটা আছে সেখানে আপনি দুটো রুম পাবেন, 2 BHK, আর একটা স্টোরেজ রুমও পাবেন। আর আপনি যেটাকে দেখছো, তুমি তো বলছিলে ওর অংশটাও বিক্রি করে দেবে। ও তো আজ বিল্ডার নিয়ে চলে এলো, কালকে বুলডোজার নিয়ে আসবে, বাড়িটাও ভাঙবে আর তোমার স্বপ্নটাও। ঠিক আছে, তো আপনি বাড়ির পেপার নিয়ে কালকে অফিসে আসুন। আমার তরফ থেকে এই ডিলটা তো পাকা। আর হ্যাঁ, আপনি আপনার দিদি আর জামাইবাবুর কথা ভাববেন না। একবার সুদর্শন কনস্ট্রাকশনের সঙ্গে পেপার ওয়ার্ক হয়ে যাক, তারপর ওদের আমি দেখে নেব। কি দাম দেবেন ভাবছেন আপনি? আপনি যতটা ভেবে রেখেছেন তার মধ্যে আরও 20% অ্যাড করুন। বাজার দর থেকে 20% বেশি দিচ্ছি আপনাকে। আরে এতটাও কঠিন নয় একটু হাসা। তবে এই মন মরা ব্যাপারটা ঠিক আপনার উপর স্যুট করে না। এমন মনে হয় যেন চাঁদের ওপর কোনো গাঢ় দাগ দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু ভাববেন না যে 20% এক্সট্রা কেন দিচ্ছি। আমি চললাম। কি তখন থেকে বিয়ে 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 করছো? হ্যাঁ, বিয়ের থেকে কি আলাদা হবে? 3 বছর ধরে একসাথে আছি, সবকিছু করেছি আমরা। তুমি থাকতে আমি কারোর দিকে তাকিয়েছি? তাকাইনি তো। আর তুমি আমাকে একটু ভরসা করো না রে বাবা। চলো চলো না, গেস্ট হাউস যাই প্লিজ। আরে এতটাও কঠিন নয় একটু হাসা। তবে এই মন মরা ব্যাপারটা ঠিক আপনার উপর স্যুট করে না। এমন মনে হয় যেন চাঁদের ওপর কোনো গাঢ় দাগ দেখা যাচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু ভাববেন না যে 20% এক্সট্রা কেন দিচ্ছি। কত টাকা বলে গেল ওই সুদর্শন বিল্ডার? মার্কেট ভ্যালুর থেকে 20% বেশি। কেন, তোমার কোনো অসুবিধে আছে? আরে বাহ, এত পছন্দ করে তোকে। ব্যাপারটা বাড়িটুকুই না অন্য কিছু? আমার মনে হয় না তোমাকে বলাটা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, 30% বেশি নিয়ে নেবে, কিন্তু বাড়িটা আমাদের নামে করে দাও। আর আমি তো বলছি তুমিও এখানেই থাকো। আসলে কি বলো তো, তুমি যদি চলে যাও তাহলে আমাদের ভালো লাগবে না। শুনে বেশ ভালো লাগলো, কিন্তু কি বলো তো,
আমি তোমার এই মুখোশটা না, তোমার আসল রূপটা আমি দেখে ফেলেছি। আর তোমরা দুজন না কান খুলে আমার কথা শোনো। আমি আমার অংশের প্রপার্টি সুদর্শন বাবুকেই বিক্রি করব। তাই? তাহলে তুইও একটা কথা খুব ভালো করে শুনে নে, এই বাড়ির একটা ইঁটও আমি তোকে বেচতে দেব না। আমি দেখছি কি করে এই বাড়ি বিক্রি করিস। তোমার যা যা করার করে নাও। আমি না কারুর বাবাকেও ভয় পাই না। আমার রাস্তা ছাড়ো। একটা উপদেশ দেবো তোমাকে, তোমার দিদির হুমকিটাকে না এত হালকাভাবে নিও না। আর তুমি না আমাকে এত সহজ ভেবো না। সরে যাও, আমি বললাম আমার রাস্তা ছেড়ে দিতে। ওই আপনি ওই দিন বললেন না, থ্যাংক ইউ, যে হাসা খুব কঠিন কাজ নয়। আমি এখন বুঝতে পেরেছি আপনি ঠিক বলছিলেন। আই প্রমিস, এখন থেকে আমি মন খুলে হাসবো। আসলে আমার বাবা বলতেন যে হাসার কারণ কখনো শেষ হয়ে যায় না। হ্যাঁ, আসলে আমরা হাসার একটা ভালো কারণ খুঁজে বেড়াই সব সময়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার জীবনে অপ্রয়োজনীয় জিনিসকে এত ইম্পর্টেন্স দিচ্ছিলাম, কিন্তু আর নয়, এখন থেকে আমি খুব হাসবো। আই প্রমিস। আচ্ছা, আপনার প্রপার্টি পেপারস আর পেমেন্ট দুটোই কিন্তু তৈরি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যদি আপনি কিছু মনে না করেন তো। হ্যাঁ, বলুন না। এই বাড়িটা বিক্রি না করেও আপনার প্রবলেম কিন্তু আমি সলভ করতে পারি। দেখুন, আমার একটা প্রজেক্ট রেডি হচ্ছে, সেখানে যদি একটা নতুন ফ্ল্যাট আপনাকে ইজি ইনস্টলমেন্টে দিয়ে দিই, তাহলে তো আপনাকে এই বাড়িটা বিক্রি করতেই হবে না। এই বাড়িটা তো আপনার বাবার স্মৃতি, তাই এটাকে প্লিজ বিক্রি করবেন না। সুদর্শন বাবু, আপনি এই সব কেন করছেন আমার জন্য? আপনি এটা মনে করুন যে গত জন্মের কোনো দেনা পাওনা বাকি ছিল আমাদের। আচ্ছা, আমি কিন্তু পুনর্জন্মের কনসেপ্টটাতে বিশ্বাস করি। আর আপনি? সুদর্শন বাবু, আমি না আপনার এসব কথা একদম বুঝতে পারি না। আপনি কি আমাকে বুঝতে পারছেন? জানেন, ছোটবেলায় কিন্তু আপনাদের বাড়িতে আমি আমার বাবার সঙ্গে যেতাম। তখন আপনি খুব ছোট ছিলেন। কি? আপনি ছোটবেলায় আমাদের বাড়িতে আসতেন? হ্যাঁ, আসলে আমার বাবা পুরনো জিনিসের কেনা বেচার একটা বিজনেস করতেন, যেটাকে ভাঙাচোরা বলে। বেশ অনেকবার আমার বাবার সঙ্গে আপনাদের বাড়ি গেছি আমি। আমার মনে আছে আপনার বাবা প্রত্যেক দীপাবলিতে বাড়িটা সাজাতেন, আর তাতেই আমার বাবা অনেক লাভ করতেন। আরে সুদর্শন বাবু, আমি এবার এগোবো, আমার খুব লেট হয়ে যাচ্ছে। আর প্রপার্টির ব্যাপারে আমি একটু ভেবে আপনাকে জানাচ্ছি। একটা কথা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। খুব তাড়াহুড়োই দেখছি। এবার আমি বুঝলাম 10 দিন হয়ে গেছে আর তুমি আমাকে ফোন পর্যন্ত করোনি। খুব তাড়াহুড়ো তোমার বিয়ে করার। সেজন্য দ্বিতীয় বর খুঁজে পেয়েছো তুমি। চলো চলো, আজ আমরা বিয়ে করে নিচ্ছি। চলো চলো।
এসেছো এখানে? আমাকে পরিষ্কার করে বলো যে তোমার মনে এখন কি চলছে, সত্যি কথা বলো। তাহলে শোনো, আজ পর্যন্ত যা কিছু তোমার আর আমার মধ্যে ছিল সব কিছু শেষ। আর সম্মানের সঙ্গে এইখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। চলে যাব, কিন্তু আমি তোমায় ছেড়ে এখান থেকে এক পাও নড়বো না, বুঝলে? রঞ্জিত, যদি আজকে তুমি আমায় ছোঁয়ার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি করি না। ভুলে গেলে সব তুমি? হ্যাঁ, হ্যাঁ, আমি সব ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই। ও যা বলছে তুই সেটা বুঝতে পারছিস না? ও যখন বলছে যে তোকে ভালোবাসে না, তখন ভালোবাসে না। তুমি এটা ঠিক করছো না। আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসবে না গুঞ্জন। চল বেরো এখান থেকে। শালি সাহেবা, আরে উঠে পড়ো, কত ঘুমোবে? আরে আমার সাথেও কিছু খাও। জানো, তোমার দিদি দারুণ কিছু বানিয়েছে, চলো। জানো, আজকে তো আমার মনে হচ্ছিল যে ওই রঞ্জিতকে আমি, কিন্তু যেটা ভেবেছিলাম সেটা সুদর্শন করে দিল। যাই হোক, এটা বলো যে তুমি ওই সুদর্শনের সঙ্গে কি সেট হতে চলেছ? বিয়ে টিয়ের কথা ভাবছো নাকি এমনি? ও, এবার আমি বুঝলাম যে ও তোমার ওপর এত দয়াবান কেন হচ্ছে। টাকা আছে, রানী হয়ে থাকবে। টাকার তো ক্ষমতা আছে ভাই। আমার মনটা তো ভেঙে গেল। এত পরিশ্রম করলাম কিন্তু কিচ্ছু হলো না। একটা কথা বলবো, আমার কাছেও কিছু ক্যাশ আছে, এই ধরো 50-60 হাজার মতো। যদি তুমি বলো তাহলে আজকে তোমার সাথে, শুধু আজকের রাতটা। বেরো এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে এক্ষুনি। আরে বেরিয়ে যাও এখান থেকে। এবার তুইও আমাকে থাপ্পড় মারবি? হ্যাঁ, কবে থেকে? তুই মুখটা কবে থেকে পাল্টালো? এত সাহস কবে থেকে পেলি তুই? এবার না, এবার তুমি আমার কাছে মার খাবে। কত নোংরা মানুষ তুমি, হ্যাঁ? আজকে জানতে পারলাম আমি। তোমার সঙ্গ দিয়ে আমি আমার বোনের সাথে অন্যায় করেছি, কিন্তু আর না, আর একটুও না। গুঞ্জন, ওকে তো আমি নিজেই দেখে নেব। তুই যা, তুই এক্ষুনি চলে যা। ওই
সুদর্শন না খুব ভালো ছেলে, তুই ওকে বিয়ে করে নে। হ্যাঁ, যা। হঠাৎ করে এই দিদি হওয়ার দায়িত্ব কোত্থেকে পালন করছো তুমি? হ্যাঁ, যা গুঞ্জন, তুই চলে যা। আমার বোনের দিকে যদি তুমি চোখ তুলেও তাকাও না, তোমাকে আমি মেরে ফেলবো। কি হয়েছে, তোমাকে এমন টেন্স দেখাচ্ছে কেন বলো তো? সব ঠিক আছে তো? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা বরং বিয়ে করে নিই। বিয়ে? কি কি বললে তুমি? আরো একবার বলো প্লিজ। আমরা বিয়ে করে নেব। এখন এখানে আসার কি দরকার ছিল? যাও, ওই ছেলেটার কাছে যাও, হয়তো তোমার জন্য একা একা ঘরে বসে অপেক্ষা করছে। তোমার মতো নীচ মানুষের সাথে না আমার সম্পর্ক ছিল ভেবে আমার না নিজের উপর প্রচন্ড রাগ হয় যে আমি তোমার মতো ছোট লোকের সাথে প্রেম করেছিলাম কোনো। শোনো, এরপর থেকে আর কোনোদিন আমার পিছু নেবে না। আর দেখেছি আমি আজকে আমার আর সুদর্শনের কথা শুনছিলে না লুকিয়ে লুকিয়ে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার পিছু করবে না তুমি। এই রঞ্জিত, এটা এটা কি কি এটা? তুমি কি করতে চাও? আমার তো ইচ্ছে করে জানো যে তোমাকে এখানেই মেরে ফেলি, আর তারপর নিজেকে। মেরে দাও, মারো আমায়, আর আমি না তোমাকে একদম আটকাবো না। আমি এবার আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি, না আমি তোমাকে মারবো আর না নিজেকে। মরবে তো সেই তৃতীয় ব্যক্তি যে তোমার আর আমার মাঝখানে এসেছে। একটা একটা করে 6টা গুলি ভরে দেব ওর খুলিতে। না থাকবে বাঁশ আর না বানানো হবে বাঁশি। বেঁচে থাকবে আমার ভালোবাসা। বুঝতে পেরেছো? গুঞ্জনের দুঃখের শেষ ছিল না। যাকে সে ভালোবাসত সে কোনো দিক থেকেই তার জীবনসঙ্গী হওয়ার উপযুক্ত ছিল না। বড় মা, যাকে আমরা আসলে মাই মনে করি, সেও তার জীবনের জন্য ক্ষতিকারক ছিল। তার জামাইবাবু যে সবসময় সুযোগের অপেক্ষায় থাকত যে গুঞ্জনকে সে তার আকাঙ্ক্ষার শিকার কিভাবে বানাতে পারবে। এবার এরকম পরিস্থিতিতে একটি মেয়ে তার জীবনকে কিভাবে সামলাবে? নমস্কার, আমার নাম হলো সুধা চন্দ্রন, আর আপনি দেখছেন ক্রাইম অ্যালার্ট। অপরাধ নিঃশব্দে থাবা বসিয়েছিল। গুঞ্জনের জামাইবাবু উমেশ আর তার প্রেমিক রঞ্জিত দুজনেই গুঞ্জনকে নিজের জন্য ব্যবহার করতে চেয়েছিল, আর তার জন্য তারা একটা জালও বুনেছিল। এবার এটাই দেখতে হবে যে গুঞ্জনের জীবন কি এই অপরাধকে আটকাতে পারবে, নাকি নিজেই তার শিকার হয়ে যাবে। দিদি, তোমার এ কি অবস্থা? আর কে কে করেছে তোমার এই হাল? গুঞ্জন, আমি আমার বাপের শাস্তি পেয়েছি রে। ওই তোর চলে যাওয়ার পরে তোর জামাইবাবু আমার গায়ে হাত তুলেছে। এই দেখ, আমাকে আমাকে খুব মেরেছে।
হয়তো আমাকে ও যা বলছিল তাই শুনতে হতো। আমার বোনের দিকে যদি তুমি চোখ তুলেও তাকাও না, তোমাকে আমি মেরে ফেলবো। নিজের ওই চরিত্রহীন বোনের জন্য হঠাৎ করে এত ভালোবাসা উতলে পড়ছে। এবার তুই এই বাড়িতে একা পচে মর, আমি চলে যাচ্ছি। আর একটা কথা শোন, তোর বোনকে আমি আজ নয়তো কাল নিজের করে পাবই। আর এই বাড়িতে তখনই ফিরে আসবো যখন ও আমাকে ভালোবাসবে। তুই শুধু দেখতে থাক। আহ! আমাকে খুব মেরেছে। দিদি, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে খুব কষ্ট দিয়েছি। আর আজকের পর থেকে আমি তোর পাশে আছি, তোকে একা রেখে কোনোদিন যাব না। সত্যি কথা, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তুই আমার বড় দিদি, আর আমরা দুজনে মিলে ওই শয়তান লোকটাকে ঠিক শিক্ষা দেব। হ্যাঁ, ক্ষমা করে দে আমাকে, ক্ষমা করে দে। স্যার, সারিনগর কলোনিতে 22 নম্বর গলিতে একটা লাশ পাওয়া গেছে। বাড়ির ভিতর দেখো কেউ আছে কিনা, সেরকম কোনো সাক্ষী পেলে বলো। গুলি চলার পরে কেউ নিশ্চয়ই শুনেছে। ইয়েস স্যার, এসো। আপনি জানেন কে এটা? হ্যাঁ স্যার, চিনি। ইনি বিল্ডার সুদর্শন দস্তগি স্যার। আমি ওনার ওখানে আগে কাজ করতাম। স্যার, ঘরের ভেতরে চেক করেছি, কিচ্ছু পাইনি। স্যার, দুদিন আগে বাড়ির মালিক রঞ্জিতকে আমি এখানে দেখেছিলাম। ওর মোবাইল নাম্বারটা সার্ভিলেন্সে দিয়ে দাও আর চেক করো ওর কল রেকর্ডগুলো। ওকে স্যার। সব কিছু প্ল্যান মতো এগোচ্ছে। জিনিস এনেছো? একজন বন্ধু হিসেবে তোমাকে সাহায্য করছি আমি। তুমি যাই করবে আমার বলা প্ল্যান অনুযায়ী করবে। তোমার স্বামী উমেশকে তুমি নিজেই গুলি করবে, আর ওকে মার্ডারের কেসে ফাঁসবে গুঞ্জন। আর হ্যাঁ, যদি তোমার দ্বারা কোনো ভুল হয় তাহলে তুমি তো ফাঁসবেই, তার সঙ্গে আমাকেও ফাঁসাবে। চিন্তা করো না, যেরকম প্ল্যান হয়েছে সেরকমই হবে। না তোমার কিছু হবে, না আমার কিছু হতে দেব। আমি যেমনটা চেয়েছিলাম উমেশ ঠিক তাই করেছে, আমাকে মারধর করেছে। আর গুঞ্জনও তাই করেছে। আমি গুঞ্জনের ফিঙ্গারপ্রিন্ট বন্ধুকে নিয়ে নিয়েছি। ব্যাস একটা শুধু গন্ডগোল হয়ে গেছে, ব্যাস একটা গন্ডগোল হয়ে গেছে। কি? উমেশ বাড়ি ছেড়ে চলে গেছে। কোনো ব্যাপার নয়, আমি জানি তোমার স্বামী তাড়াতাড়ি বাড়ি আসবে। আর যেদিনও বাড়িতে ফিরে আসবে 6টা গুলি ওর বুকেতে বিঁধে দেবে। কিন্তু একটা কথা মনে রেখো, যেন সেই দিন গুঞ্জন বাড়িতে থাকে। তুমি তোমার স্বামীকে গুঞ্জন থাকা অবস্থায় মারবে, বুঝেছো? আমি জানতাম তোমার এই রূপ বদলে যাওয়ার পিছনে কোনো তো রহস্য আছে। আজ পর্যন্ত আমার সাথে যা কিছু হয়েছে
তার জন্য ততটা কষ্ট হয়নি যতটা আজ হয়েছে। আমি চাইলে না এই মুহূর্তে পুলিশকে ডেকে তোমাকে গ্রেফতার করাতে পারি, কিন্তু আমি সেটা করব না। ভালো, তোর মহান হওয়ার শখ আছে কিন্তু আমার নেই। আমি তো যেটা ভেবেছি সেটা করেই ছাড়বো। হ্যালো, হ্যালো গুঞ্জন, আমি থানা থেকে সন্দীপ বক্সি কথা বলছি। যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে আসুন। হ্যাঁ স্যার। বিল্ডার সুদর্শন রিস্তগির মার্ডার হয়ে গেছে, আর ওনার কল রেকর্ড থেকে আপনার নাম্বার আমরা পেয়েছি। আর গত 7 দিনে আপনার সাথে সব থেকে বেশি কথা হয়েছে ওর। আর কাল রাত আপনি 1 ঘন্টা 40 মিনিট কথা বলেছেন ওর সাথে। হ্যাঁ স্যার, আমার ওর সাথে কথা হয়েছিল। স্যার, সুদর্শন আর আমার বিয়ে করার কথা ছিল। উনি বলেছিলেন আমাকে নিতে আসবে আজকে, আর আজকে আমি সারা জীবনের মতো আমার বাড়ি ছাড়তাম। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? স্যার, এই দেখুন স্যার, আমি মন থেকে বিশ্বাস করি রঞ্জিত সুদর্শনকে খুন করেছে। না আমি তোমাকে মারবো, আর না নিজেকে। মরবে তো সেই তৃতীয় ব্যক্তি যে তোমার আর আমার মাঝখানে এসেছে। একটা একটা করে 6টা গুলি ভরে দেব ওর খুলিতে। না থাকবে বাঁশ, আর না বানানো হবে বাঁশি। বেঁচে থাকবে আমার ভালোবাসা। বুঝতে পেরেছো? তাহলে আপনি আগে পুলিশকে কেন বলেননি? স্যার, রঞ্জিতের তো এটা স্বভাব যে প্রতিটা লোককে কথায় কথায় হুমকি দেবে। আমি সুদর্শনকে এসব বলেছিলাম। রঞ্জিতের ব্যাপারটা উনি বলেছিলেন যে উনি সব সামলে নেবেন। স্যার, রঞ্জিতের লোকেশন ট্রেস হয়ে গেছে। স্যার, কোথায় আছে ও? বলো। ওকে তো মরতেই হতো, যদিও ওই দিন সবার সামনে আমার গায়ে হাত না তুলতো, তাহলে হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতো। ওই দিন ও আমার গায়ে হাত তুলে সব থেকে বড় ভুল করেছে, তাই আমি ওকে মেরে ফেলেছি। কিভাবে মারলে তুমি ওকে? আপনি জানেন না? আমরা তোমার স্টেটমেন্ট চাই, স্বীকার করো আর বলো কিভাবে মেরেছো ওকে। খুব সোজা ছিল ওকে মারা। আমি আগে ওকে ফোন করলাম। হ্যালো। বিয়ের জন্য শুভেচ্ছা বিল্ডার বাবু। আমার দিক থেকে শুভেচ্ছা। ভালো লাগছে না নাকি? কে বলছে? রঞ্জিত, গুঞ্জনের পাগল প্রেমী। দেখা করবেন নাকি আপনি আমার সাথে? গুঞ্জনের কিছু ভালো জিনিস আমার কাছে আছে, ভাবলাম একটা ভালো মানুষের মতো ফিরিয়ে দিই। আসুন আপনি। সোশ্যাল মিডিয়াতে যদি দিয়ে দিই তাহলে শুধু শুধু বেচারির বদনাম হবে। আসলে ওর কিছু ভালো সম্পত্তি আছে আমার কাছে, ভাবলাম তোমাকেই দিয়ে দিই। কিন্তু তোমাকে এর মূল্য দিতে হবে। আসুন একবার। আমি আসছি। ওকে।
আসুন 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 বিল্ডার বাবু, আসুন। বল কত দাম দিতে হবে? তাড়াতাড়ি নিজের মুখ খোল, আমার কাছে বেশি সময় নেই তোর মতো ফালতু লোকের জন্য। আরে ধীরে ধীরে, আগে একটু। তুমি শুধু সুদর্শনকেই মারোনি, বরং গুঞ্জনের মতন হাজার মেয়ের মনের উপর ছলনা করেছো, শেষ করে দিয়েছো তাদের। চার্জশিট লেখ হয়ে আর নিয়ে যাও এটাকে। চল চল। চল। রঞ্জিতের মতো প্রবৃত্তির প্রেমিক চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমাদের সমাজে এমন অনেক প্রেমিক আছে যারা মেয়েদের সততা আর সরলতার সঙ্গে ঘৃণিত খেলা খেলছে আর প্রতিদিন বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছে। ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু এই ধরনের কুপ্রবৃত্তিকে আটকানোর সত্যিই প্রয়োজন আছে। আমাদের দেশের প্রতিটি মেয়েকে আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের মাধ্যমে একটাই অনুরোধ করব যে সাবধানে। ভালোবাসার দিকে আপনি যখনই পা বাড়াবেন তখন প্রতিটি পদক্ষেপে থাকবেন অ্যালার্ট। মনে রাখবেন, ভালোবাসা আপনার জীবনে রং নিয়ে আসে, আপনার জীবনকে বেরঙিন করে দেয় না। হাত তার সাথেই মেলান যার সাথে মন মেলে, আর মন তার সাথেই মেলান যার মনে আপনার প্রতি ভালোবাসাই নয় বরং সম্মানও আছে। এরই সঙ্গে আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টে আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।